আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, বর্তমান সময়ে আপনি যদি মালয়েশিয়াতে আসার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন অথবা চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ কন্টিনিউ করতে পারেন। কারণ এই ভিডিওর এ টু জেড সম্পূর্ণ আলোচনা থাকবে শুধুমাত্র মালয়েশিয়ায় আপনি আসতে পারবেন কি পারবেন না এবং ভিসা সংক্রান্ত এবং কত টাকা একটা ভিসার দাম হয়ে থাকে, এ টু জেড আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিবেন। এবং যারা কিনা ফেসবুক অথবা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা সর্বপ্রথম ফেসবুক অথবা ফেসবুক পেজটি ফলো লাইক করবেন, তারপরে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে কিনা তারা মালয়েশিয়াতে আসতে পারবে কি পারবে না সেই বিষয়টি এই ভিডিওটি দেখে জানতে পারে। তাহলে চলুন বন্ধুরা বিস্তারিত জানা যায়। কিন্তু শুরুতে আপনাদের কাছ থেকে যে প্রশ্নটি এসে থাকে সেটি হচ্ছে যে বর্তমান সময়ে মালয়েশিয়াতে কাজের বিষয়ে আসা যাবে কিনা। তো এটি হচ্ছে, আপনি যদি মেডিকেল করে থাকেন, বাংলাদেশে মেডিকেল করে অথবা এই দেশে মেডিকেল করে সেই মেডিকেল জমা দিয়ে থাকেন, আর আপনার বস যদি চলতি মাসের 21শে এপ্রিলের ভিতরে অ্যাপ্লাই করে থাকে কলিং ভিসার জন্য, তাহলে আপনার ভিসার কাজ হয়ে যাবে এবং আপনি 31শে মের ভিতরে অর্থাৎ আগামী মাসের 31শে মের ভিতরে আপনার সম্পূর্ণ কাজ করে ভিসা, এক কথায় এ টু জেড বিমান টিকিট কাটা সহ আপনাকে 31শে মের ভিতরে মালয়েশিয়াতে প্রবেশ করতে হবে। তাহলে আপনি বৈধভাবে মালয়েশিয়াতে কলিং ভিসায় প্রবেশ করতে পারবেন। আপনাদের কাছ থেকে দ্বিতীয় যে প্রশ্নটি পেয়ে থাকি সেটি হচ্ছে কাজের বর্তমান অবস্থা কি অথবা কাজ কোথায় পাবো। আমার কিছু কিছু ফ্রেন্ড আমাকে প্রশ্ন করে থাকেন যে কাজ পাওয়া যাবে কিনা। তো বর্তমান সময়ে কাজের খুবই সংকট রয়েছে মালয়েশিয়াতে এবং প্রত্যেকটা সেক্টরে কাজের লোক একেবারেই প্রয়োজন নাই বললেই চলে, কারণ অনেক মানুষ বর্তমান সময়ে মালয়েশিয়াতে বসে আছে। কলিং ভিসাতে আসার পরে বৈধভাবে বাংলাদেশ থেকে কলিং ভিসা আসার পরেও মালয়েশিয়াতে অসংখ্য লোক এখনো রুমের ভিতরে বসে আছে, কোম্পানি কাজ দিতে পারতেছে না। এবং সেই সাথে মালয়েশিয়াতে আপনারা হয়তো বা যারা কিনা বাংলাদেশের নিউজ চ্যানেল গুলাতে চোখ রাখেন তারা অবশ্যই দেখতে পারবেন যে মালয়েশিয়াতে বর্তমানে অনেক মানুষ থানায় গিয়ে যে এজেন্সি গুলো আছে বা যে কোম্পানি গুলো আছে তাদের নামে মামলা করতেছে বা তাদের নামে কমপ্লেন করতেছে। তো সেই হিসাবে বর্তমান সময়ে কাজের যেহেতু সংকট রয়েছে, আপনি যার মাধ্যমে আসতেছেন এটা তার উপরে ডিপেন্ড করে যে সে আপনাকে কাজ দিতে পারবে কি পারবে না, বা আপনি কতটুকু কাজ পাওয়ার সম্ভাবনা আছে। যদি কিনা আপনার একান্তই ব্যক্তিগত কারো মাধ্যমে এসে থাকেন বা আপনার নিকটতম কারো মাধ্যমে এসে থাকেন এবং সে যদি তার বসের আন্ডারে কোনো ধরনের কথাবার্তা বলে রাখে যে তার বসের আন্ডারে আপনাকে কাজ দিবে, তাহলে হয়তোবা কাজের সম্ভাবনা একটু বেশি, অন্যথা কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো এই কারণে আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন। আর একটি কথা না বললে না, যেহেতু চলতি মাসের 21শে এপ্রিলের পরে কলিং ভিসা অ্যাপ্লাই এর আবেদন বন্ধ করে দেওয়া হয়েছে। তো সেই হিসাবে নতুন করে আমার মতে কেউই মালয়েশিয়া আসার জন্য টাকা পয়সা কোনো ধরনের দালাল চক্রের হাতে দিবেন না বা আপনার পাসপোর্ট কারো হাতে দিবেন না, কারণ এটা পরবর্তীতে আবার কোন সময় মালয়েশিয়াতে ভিসা খুলে দেওয়া হয় সেটা এখনো পর্যন্ত বলা যায় না। যদি দরকার হয়ে থাকে, অর্থাৎ মালয়েশিয়া সরকার থেকে খবর প্রকাশিত হয়েছে যে মালয়েশিয়াতে ওয়ার্কার 15% বেশি থাকতে পারবে না, সর্বমোট জনসংখ্যা থেকে 15% হতে হবে ওয়ার্কার। তো যদি 15% হয়ে যায় তাহলে আর ভিসা খুলে দেওয়া হবে না, আর যদি 15% সম্পূর্ণ না হয়ে থাকে তাহলে হয়তোবা তারা সব লোক আসার পরে বা বিগত দিনের যে অ্যাপ্লাই গুলো আছে সেই অ্যাপ্লাই এর লোক আসার পরে হয়তো তারা নতুন করে ডিসিশন নিতে পারবে। এই কারণে আমার জানা মতে আপনারা কেউই বর্তমান সময় দালালের হাতে কোনো ধরনের পাসপোর্ট অথবা টাকা পয়সা দিবেন না। দ্বিতীয় যে প্রশ্নটি আপনাদের কাছ থেকে পেয়ে থাকি সেটি হচ্ছে যে বর্তমান সময় মালয়েশিয়াতে বেতন কত। সরকারি নিয়ম অনুসারে মালয়েশিয়াতে মোটামুটি এই নিয়মটা সকল সেক্টরে ফলো করা হয়। সরকারি নিয়ম অনুসারে একজন ওয়ার্কারের সর্বনিম্ন বেতন হচ্ছে 50 রিঙ্গিত। বাকি সর্বোচ্চ বেতন আপনি যে সেক্টরে কাজ করবেন সেই সেক্টরের নিয়ম অনুসারে কত হয় সেটা ওই সেক্টর উপরে নির্ভর করে, তবে আপনি সর্বনিম্ন 50 রিঙ্গিত করে পেয়ে থাকবেন, এতটুকু সুনিশ্চিত হতে পারে। এবং অনেকে প্রশ্ন করে থাকেন যে মালয়েশিয়াতে কাজের যে সময় এটা কত ঘন্টা, এটাও আপনার সেক্টর হিসেবে নির্ভর করে থাকে। আপনি যদি সুপার শপে কাজ করে থাকেন তাহলে সুপার শপে কোথাও 10 ঘন্টা, কোথাও 12 ঘন্টা, কোথাও 8 ঘন্টা। আবার আপনি যদি কোনো দোকানে কাজ করে থাকেন কোথাও 8 ঘন্টা, কোথাও 9 ঘন্টা। এবং আপনি যদি কনস্ট্রাকশনে কাজ করে থাকেন তাহলে সেখানে হিসাব আলাদা। এই কারণে আপনি যে সেক্টরে কাজে ঢুকবেন সেই সেক্টর অনুসারে হয়তোবা এটা নির্ভর করে থাকে, কারণ সব সেক্টরে সবসময় সরকারি সব আইন তারা মেনে চলে না। তারপরেও সর্বনিম্ন 8 ঘন্টা ডিউটি হয়ে থাকে সরকারি নিয়ম অনুসারে। এবং আপনাদের কাছ থেকে আমি আরো একটা প্রশ্ন পেয়ে থাকি যে আমি তো ওমানে আছি অথবা আদার্স কোনো কান্ট্রিতে আছি, সেই কান্ট্রি থেকে কিভাবে মালয়েশিয়াতে আসবো। এবং যারা কিনা আদার্স কোনো কান্ট্রি থেকে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন তারা কিন্তু কলিং ভিসা আসতে পারবেন না, তাদের আসতে হবে টুরিস্টের ভিসা। এবং টুরিস্টের ভিসা আসলে কিন্তু আপনার এই দেশে প্রবেশের পর হয়তোবা মেয়াদ থাকবে বৈধতার 1 মাস পর কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন এবং বর্তমান সময়ে কিন্তু কোনোভাবে আপনি বৈধতার কাগজপত্র করতে পারবেন না। তো সেই হিসাব করে আপনি আসার আগে খুবই চিন্তা ভাবনা করে আসবেন এবং যার মাধ্যমে আসবেন অবশ্যই কাজকর্ম কতটুকু দিতে পারবে কি পারবে না, নাকি খুঁজে বললো যে চলে আসো তোমাকে কাজ দেবে করবো সে করবো, এই ধরনের কোনো কথায় কান না দিয়ে সঠিকভাবে যাচাই বাছাই করে যদি আপনাকে কাজ দিতে
হইতে পারে একান্তই, তাহলেই শুধুমাত্র টুরিস্টে আসবেন। এবং আসার পরেও আপনি যেই এলাকাতে কাজ করেন সেই এলাকাতে একটু খোঁজ খবর রাখতে হবে যে ওই এলাকাতে অপরাসি কখন কি হয় না হয়। যদি এটা না রাখতে পারেন তাহলে কিন্তু বর্তমান সময় অপরাসি চলতেছে এবং দৈনিক কোথাও না কোথাও অপরাসি তারা চালাইতেছে। অনেকগুলা টিম মিলে দেখা যাচ্ছে যে দৈনিক মালয়েশিয়ার যে সংবাদ মাধ্যম আছে, সংবাদ মাধ্যমে 100, 150, 200 এরকম বাংলাদেশি, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, তারপরে ইন্ডিয়া, পাকিস্তানি এরকম নানান ধরনের নারী পুরুষ সহ তারা আটক করতেছে এবং তাদের মধ্যে কাউকে বাংলাদেশেও বর্তমানে অলরেডি বা যে কান্ট্রি ওই কান্ট্রিতেও তারা অনেককে পাঠিয়ে দিয়েছে। তো এই কারণে আসার আগে খুবই চিন্তা ভাবনা করে আপনাকে আসতে হবে যে আপনি বর্তমান সময় মালয়েশিয়াতে যাবেন কি যাবেন না। অবশ্যই বর্তমান সময় আসবেন না, এটাই আমার পক্ষ থেকে আপনাদের পরামর্শ থাকবে। কারণ বর্তমান সময় যেহেতু কাজের খুবই সংকট, যারা কিনা পুরান আছেন এমন অনেক মানুষ বসে আছে, কাজ পায় না। আরো একটি কথা আপনাদের না বললে না, আপনি যদি মালয়েশিয়াতে আসার চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে আপনি এখন থেকেই মালয়েশিয়ার যে ভাষা আছে সেই ভাষাটা শেখার চেষ্টা করেন। কারণ আপনি যখন এই দেশে আসবেন, আসার পরে যতদিন পর্যন্ত আপনি মালয়েশিয়ার ভাষা নিজে বলতে না পারবেন ততদিন পর্যন্ত কিন্তু একটা গাধা যেভাবে খাটে ওইভাবে আপনাকে খাটতে হবে এবং মানুষের কাছে হাসির পাত্র হিসেবে থাকতে হবে। কারণ বিশেষ করে যে সেক্টরে মালয়েশিয়ানরা আছে অথবা ইন্দোনেশিয়ার লোক আছে বেশি, ওই সেক্টরে আপনি যদি কাজ করতে যান এবং আপনি যদি তাদের ভাষা না বোঝেন অথবা তাদের সাথে কথা ঠিকভাবে বলতে না পারেন তাহলে কিন্তু সবসময় আপনাকে তারা হাসি তামাশার পাত্র হিসেবে রাখবে। এই কারণে আপনারা এখন থেকেই মালয়েশিয়াতে আসতে চাইলে অবশ্যই মালয়েশিয়ার ভাষা শিখেন এবং প্র্যাকটিস করতে থাকেন, যাতে করে আপনি মালয়েশিয়াতে প্রবেশ করার সাথে সাথে টুকটাক যে বিষয়গুলো দরকার সেই বিষয়গুলো বলতে পারেন অথবা টুকটাক যে বিষয়গুলো চলার পথে দরকার সেই বিষয়গুলো শিখে আপনি তাদের সাথে সুন্দরভাবে কাজ করে। এবং অনেকে প্রশ্ন করে থাকেন যে মালয়েশিয়াতে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে কত টাকার মতো দরকার বা আসলে ভিসার দাম কত। এটা হচ্ছে দালালের উপরে সম্পূর্ণ নির্ভর করে। কারণ সাধারণত মালয়েশিয়া কলিং ভিসার যেই দাম সেটা কিন্তু বেশি না, মাত্র বাংলাদেশি টাকা হিসাব করলে যে কনস্ট্রাকশনের সাইটগুলো আছে অথবা ফার্মের যে সেটগুলো আছে সেগুলাতে 30,000 টাকার মতো খরচ হয়। অর্থাৎ আমি আমার বসের কাছ থেকে যতটুকু জানতে পারছি যে এই সেক্টর গুলাতে 1200 রিঙ্গিতের মতো খরচ হয়, যেটা কিনা বর্তমান সময় রেট অনুসারে 30,000 টাকার মতো। এবং দোকানের যে ভিসাগুলো আছে, বিশেষ করে রেস্টুরেন্ট অথবা কোনো শপ, এক কথায় যে দোকানের ভিসাগুলো আছে বা অন্যান্য আদার্স যেইগুলো আছে এইগুলাতে হয়তো একটু দাম বেশি এবং একটু কাবজাব বেশি এবং এগুলাতে খরচ একটু বেশি। তো তারপরও ধরে নেন যে তার ভাষ্য অনুসারে ফার্মার বা কনস্ট্রাকশনের ভিসার দাম 1200 রিঙ্গিত এবং দোকানের ভিসার দাম 2000 বা 2500। তো 2000 বা 2500 সব মিলে আপনি এক কথায় ধরে নিতে পারেন 60,000 টাকা একটা ভিসার দাম। কিন্তু দেখবেন যে বাংলাদেশ থেকে আমরা কেউই কলিং ভিসায় আসলে 3 লাখ সময় 5 লক্ষ টাকার নিচে আপনি আসতেই পারবেন না। এর কারণ হচ্ছে যে বাঙালিরা এরকম একটা অবস্থায় চলে গেছে যে যারা কিনা বাংলাদেশ থেকে একজন মানুষ প্রবাসে এসে 2-4 টাকা ইনকাম করে তার দেশকে উন্নত করবে সেটা কখনোই তারা করতে দিবে না। তারা নিজেরা সবসময় ভালো থাকতে চায়, কখনো অন্যের ভালো চায় না। যার কারণে একজন প্রবাসীকে যখন আনে তখনই তার ঘর বাড়ি ভিটামিটা সব বিক্রি করে 5 লক্ষ টাকা দেয় সেই দালালকে এবং আনার পরে তার বেতন হয় মাত্র 30,000 টাকা বা 35,000 টাকা। সে খায়ালা 25,000 টাকা পাঠায়। এখন খায়ালা যদি একজন মানুষ 25,000 টাকা পাঠাই থাকে তাহলে কিন্তু এই 5 লক্ষ টাকা খরচ করে আসার কোনো মানি হয় না আমার মতে। যদি এখানে 1.5 লক্ষ বা 2 লক্ষ টাকা খরচ করে আসতে পারতো এবং 25,000 টাকা তার খায়ালাও যদি থাকতো তাহলে মোটামুটি ঠিক আছে। তো এই কারণে অবশ্যই টাকা পয়সা দেওয়ার আগে খুবই সতর্কতার সহিত দিবেন। কারণ 5 লক্ষ টাকা দিয়ে বর্তমান সময় মালয়েশিয়াতে আসার কোনো দরকার নেই, কারণ কাজের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, তবে যদি কেউ অল্প টাকার ভিতরে আপনাকে আনার প্রতিশ্রুতি দেয় তাহলে আপনি আসতে পারেন। যেটা কিনা টুরিস্টে আসবেন, বাংলাদেশ থেকে টুরিস্ট অনেককে দেখি যে টুরিস্টে মালয়েশিয়াতে আনে, তারাও 5 লক্ষ টাকা আনে। তো আমার আসলে এতটুকু বুঝে আসে না যে তারা কিভাবে 5 লক্ষ টাকা নেয় একজন মানুষের কাছ থেকে, কোন যুক্তিতে। আসলে মূলত যারা কিনা প্রথমে বাংলাদেশ থেকে অন্য কোনো রাষ্ট্রে যাওয়ার চিন্তা ভাবনা করে তখন তারা খুবই এক্সাইটেড থাকে, যার কারণে হয়তোবা তারা তাদের সবটুকু বিক্রি করে দেওয়া হইলেও মনে করে যে একটু বিদেশে যাইতে পারলে মনে হয় প্রচুর টাকা। আসলে বিষয়টা কিন্তু এমন না। বিদেশে খুবই পরিশ্রম করতে হয় আপনাকে। আপনি যে সেক্টরে থাকেন না কেন ওই সেক্টরে খুবই প্যারা নিতে হয়, যে প্যারাগুলো সাধারণত আমরা কিনা বাংলাদেশে নিয়ে থাকি না। এবং আরেকটি কথা না বললে না যে আপনি একটা জিনিস দেখেন, আপনি যখন বাংলাদেশ থেকে কোনো রাষ্ট্রে কাজের জন্য যান বা আসেন তখন ওই দেশের নিয়ম অনুসারে, সরকারি আইন অনুসারে কিন্তু আপনি কাজ জানেন বা না জানেন
সেটা ফ্যাক্টর না, আপনাকে সর্বনিম্ন একটা বেতন তারা ধরে দেয়। অর্থাৎ আপনি কাজ যেটাই জানেন বা একেবারে জানেন না, আপনাকে হাতে ধরে ধরে হলেও শেখাবে, কিন্তু সর্বনিম্ন একটা বেতন হলেও আপনার থাকবে, যেটা আপনি মোটামুটি খায়া চলে থাকতে পারেন। কিন্তু বাংলাদেশে এমন অনেক সেক্টর আছে যে সেক্টর গুলাতে শুধুমাত্র এই কথাটা বলে যে তাকে পকেট খরচের জন্য 2-4 টাকা দেওয়া হবে কাজ শেখার আগ পর্যন্ত। অর্থাৎ একজন কর্মচারীকে নতুন অবস্থায় 2 বছর, 1 বছর, 1.5 বছর গাদার মতো খাটাবে, তার সর্বনিম্ন কোনো বেতন থাকবে না নির্দিষ্ট, তাকে পকেট খরচের জন্য 500, 1000, 2000 বা 3000, 5000 টাকা দেওয়া হবে, যেটা বর্তমান সময়ে বাংলাদেশে 5000 টাকা একজন মানুষের কিছুই হয় না। এই কারণে বলবো ভাই, একটু হলেও একটু মানবতাশীল হন এবং নিজের চিন্তা ভাবনার পরিবর্তন করেন। মানুষকে কিভাবে মানুষের জন্য কল্যাণময় কাজ করা যায় সেটা চেষ্টা করেন, কিভাবে মানুষের ভালো হয় বা মানুষকে উপকার করা যায় সেটা চিন্তা করেন। কারণ আপনি যে নর্মাল কাজগুলা বা একজন মানুষ যখন আপনার ওখানে শুধু পকেট খরচের টাকা দিয়ে কাজ শিখবে, আপনার কাছ থেকে শুধুমাত্র পকেট খরচের টাকা নিয়ে কাজ শিখবে, তখন কিন্তু আপনি তাকে শুধু সামান্য কোনো কাজ দিবেন না, তাকে এক জায়গায় দৌড়ানো বা নর্মাল যে কাজগুলো সে করতে পারবে সেগুলাই করাবেন, ঠিক আছে। ওই কাজগুলাই যখন আপনি নিজে করতে যাবেন তখন কিন্তু আপনার অনেকটা সময় নষ্ট হয়। তো যখন আরেকটা মানুষ আপনার ওই ছোট ছোট কাজগুলো করে দেয়, তখন কিন্তু আপনি আপনার মূল যে কাজটা ওই কাজটা ঠিক রাখতে পারতেছেন এবং ওই কাজটা সম্পূর্ণভাবে খুব দ্রুত শেষ করতে পারতেছেন। এই জন্য যে ব্যক্তি আপনার ছোটখাটো কাজগুলো করে দিতেছে তাকে ছোট করে না দেখে তাকেও তার সঠিক পারিশ্রমিক দেওয়ার চেষ্টা করুন। এবং অবশ্যই যারা কিনা টুরিস্টে আসবেন তাদেরকে আমি টুরিস্টে আসছি, তো টুরিস্টে আসার যে কাগজপত্র তার মধ্যে থেকে আপনাদেরকে আমার আসার যে ফিটা সেই ফিটা আপনাদেরকে দেখাইতেছি। তো দেখেন যে কত টাকা ফি লাগে। এই দেখেন যে আমি যে মালয়েশিয়াতে আসছি এটা হচ্ছে আমার ভিসা, ঠিক আছে। তো এখানে আমি যেই এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করছি, তো তারা কিন্তু আমাকে আমার কত টাকা খরচ গেছে সেইটা পর্যন্ত দিয়ে দিছে, সেই পেপারটা পর্যন্ত। কিন্তু বাংলাদেশের কোনো এজেন্সি আপনাকে দিবে না যে কত টাকা ফি যায় সেটা সহ। এবং সেই সাথে আর একটা কথা না বললেই নয় যে বাংলাদেশের যে এজেন্সি গুলো আছে তারা যে পরিমাণ টাকা নেয় এটা কিন্তু আসলে কখনোই সঠিক না। কারণ এখানে যে ফিটা দেওয়া আছে এই ফিটার মাধ্যমে আপনার যদি শুধু ভিসা অ্যাপ্লাই এর ফি এই টাকাটা হয়, অর্থাৎ বাংলাদেশি টাকায় ধরেন সর্বোচ্চ 4000 টাকা, যদিও আরো কম 3000 সামথিং কিছু, ধরে নেন 4000 টাকা, এবং তার আরো সে যে অ্যাপ্লাই করছে সেটার জন্য আরো 2000 টাকা ধরে নেন 6000 টাকা। তারপরেও আপনি বিমান ভাড়া ঠাড়া দিয়ে আরো বুকিং টুকিং যা আছে আপনাদের বুকিং এর কথা বলবে, বুকিং আপনি এমন এক হোটেলে করবেন যে যেখানে অ্যাডভান্স পে করতে হয় না, আপনার চাইলে ক্যান্সেল করে দিতে পারবেন। অর্থাৎ আপনি সময় এরকম ভাবে নির্ধারণ করবেন যে এই দেশে ঢোকার ইমিগ্রেশন পার হইয়া সাথে সাথে আপনি বুকিং ক্যান্সেল করে দেবেন, তাহলে আপনার টাকা বুকিং এর টাকাটা লাগতেছে না। এবং বিমানের যে বুকিংটা এটাও কিন্তু ক্যান্সেল করেছে, এটাও আপনি দেখা যাচ্ছে যে যখন প্রবেশ করবেন, প্রবেশ করার সাথে সাথে যদি আপনি ক্যান্সেল করে দেন, অথবা প্রবেশ করার পর আপনি প্রবেশ করার আগেও ক্যান্সেল করতে পারেন, আবার চাইলে পরেও ক্যান্সেল করতে পারেন। তো আপনি সেটাও ক্যান্সেল করে দিলেন, তাহলে শুধু আপনার আসার জন্য যে বিমান ভাড়া সেটা লাগতেছে এবং সামান্য কিছু টাকা লাগতেছে। অর্থাৎ আপনি যদি টুরিস্টও এসে থাকেন বাংলাদেশ থেকে, আপনার 1.5 লক্ষ টাকার ভিতরে আমার মনে হয় আপনার সবকিছু কমপ্লিট করে আসা পসিবল। কিন্তু বাংলাদেশের যেই দালাল গুলো আছে তারা কিন্তু 1.5 লক্ষ টাকা আপনারা কখনোই আসতে দেবেন না। তারা বলবে এটা লাগবে সেটা লাগবে আর কি, নানান ধরনের বুঝ আপনাদেরকে বুঝাবে এবং বুঝাইয়া পাম্পট্টি মারে আপনাদের কাছ থেকে প্রায় 3 লক্ষ, 4 লক্ষ, 4.5 লক্ষ এরকম টাকা আপনাদের কাছ থেকে হাতিয়ে নেবে। এই কারণে যারা কিনা আসবেন তারা অবশ্যই সাবধানে এবং কোনো দালালের হাতে টাকা পয়সা না দিয়ে কোনো নিকটতম আত্মীয় স্বজন যদি আনতে পারে তাহলে আমার মতে ভালো হবে। কারণ নিকটতম আত্মীয় স্বজনের মাধ্যমে আসার পর অনেক সময় দেখা যায় যে সাধারণত যে সমস্যাগুলো হয়ে থাকে, যেটা আমার বেলাও হইতেছে, যে আমরা যাদের মাধ্যমে আর কি ভিসা লাগাই, এটা যদি মনে করেন এই দেশেও দালাল আছে, মালয়েশিয়াতেও দালাল আছে, মালয়েশিয়াতেও যদি কোনো দালালের মাধ্যমে আপনি ভিসা লাগাতে যান তখনও আপনার প্রায় 7000 রিঙ্গিত, অর্থাৎ যেটা বাংলাদেশি টাকা প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি চলে আসে, এরকম টাকার প্রয়োজন হয়। কিন্তু বাংলাদেশ থেকে আসলে আপনার এজেন্সি একটু খরচ আছে, বিমান ভাড়া আছে, বিএমইটি কিছু খরচ আছে। আপনি এই দেশ থেকে যদি ভিসা লাগান তাহলে যে পার্থক্যটা সেটা হচ্ছে যে শুধু ভিসার যে খরচ, মেডিকেল এগুলাই যাইতেছে। তো এগুলা যদি যে থাকে, তো যারা কিনা টুরিস্ট আইসা এই দেশে কাগজপত্র লাগাইতে চান তারা কিন্তু বর্তমান সময় কাগজপত্র লাগাইতে পারবেন না, এবং দালালের মাধ্যমেও যদি লাগাইতে চান তারপরেও কিন্তু পারবেন না। কারণ শুধু শুধু টাকা পয়সা দিয়ে টাকা আটকে রেখে লাভ নাই। যখন সরকার ঘোষণা দিবে, যখন সরকার সুযোগ সুবিধা দিবে, তখন একমাত্র আপনি এই দেশে বৈধতার কাগজপত্র করতে পারবেন। তো এই ছিল আপনাদের জন্য ভিডিওটি। তো আজকের আমার এই ভিডিও, অবশ্যই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনার ফেসবুক অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই মাস্ট বি ফেসবুক অথবা ফেসবুক পেজটি ফলো করে দিন এবং শেয়ার করে দিন। কারণ আপনার সামান্য একটি লাইক, ফলো অথবা শেয়ারের মাধ্যমে আমাদের ভিতরে ভিডিও বানানোর আগ্রহ আরো বৃদ্ধি পায়।